আবিরের স্প্যারো লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 18। হতবিহ্বল মেঘ স্তব্ধ হয়ে আছে। মেহেদীকে দিল। হঠাৎ মনে পড়ল, আবির ভাই নয় তো। আবিরের কথা ভাবতেই মেঘের ঠোঁটে হাসি ফুটল। প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। ঝটফট উঠে শাওয়ার নিতে চলে গেল। মিমরা এখনও ঘুমে। মা কাকিরা রান্নায় ব্যস্ত। মেঘ কিছুক্ষণ বসল সেখানে। হঠাৎ মালিহা খান বললেন, আবির তানভীর ওঠেনি বোধ হয়, ডেকে আয় তো। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, এক্ষুনি যাচ্ছি। মেঘ আবিরদের রুমের সামনে এসে দাঁড়ালো। আস্তে করে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। তানভীর নেই বিছানায়, আবির একাই ঘুমাচ্ছে। মেঘ চুপি চুপি রুমে ঢুকলো। ঘুমন্ত আবিরের মায়াবী মুখের পানে একদৃষ্টিতে তাকিয়ে রইল। ধীরকণ্ঠে ডাকল, আবির ভাই। আবির গভীর ঘুমে। মেঘ চিবুক নামিয়ে আবারও ডাকল, আবির ভাই। আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, হুম। আবিরের ঘুম ঘুম কণ্ঠে মেঘের মনের ঘরে অস্বস্তি ভর করেছে। আবিরের মায়াবী কণ্ঠের হুমতে কতখানি আবেগ জড়ানো তার পরিমাণ করা অসম্ভব। মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। কানের কাছে ফিসফিস করে বলল, ঈদ মোবারক মিস্টার খান। মেঘ ঘুরে দাঁড়ালো। যাওয়ার জন্য পা বাড়াতেই আবির মেঘের হাত চেপে ধরল। অমনি মেঘের অন্তরাত্মা শুকিয়ে গেল। বুকের ধুকপুকানি বেড়ে আকাশে ছুঁই ছুঁই। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে তাকালো। আবির বিহ্বল চোখে তাকিয়ে আছে। এদিকে মেঘের সারা শরীর কাঁপছে। আতঙ্ক ভর করেছে মনে। কেউ দেখে নিলে কি হবে, বদনাম রটে যাবে। আবির শক্ত কণ্ঠে হুঙ্কার দিল, ম্যাম, একতরফা বলে গেলে হবে আমার এত কষ্টের প্রতিদান কি শুধু ঈদ মোবারক? মানে? আবির মেঘের হাতটা আরেকটু কাছে নিয়ে মেহেদি ডিজাইনটা দেখতে লাগলো। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হাতটা ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মেঘের কথা কানেও ঢুকলো না আবিরের। উল্টো মেকিশ্বরে বলল, আবির, তুই তো ভালোই মেহেদি দিতে পারিস। মেঘ ভ্রু কুঁচকে তাকালো। রাগীশ্বরে বলল, আমি কি বললাম শুনেননি? কাজ করছি আমি। মেঘ নিজের হাত টেনে শক্ত কণ্ঠে বলল, আমি বলেছিলাম আমাকে মেহেদি দিয়ে দিতে। দিলেন কেন? যে ছেলে নিজের গার্লফ্রেন্ডকে পাত্তা দেয় না তার থেকে মেহেদি পরাও পাপ। আমার গার্লফ্রেন্ডকে আর কাকেই বা পাত্তা দেইনি, মালা আপুকে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা। মেঘ যেতে যেতে বলল, বড় আব্বু আমাকে ডাকতে পাঠিয়েছিল তাই এসেছিলাম। আবির মুচকি মুচকি হাসছে। এদিকে আবিরের কাণ্ডে মেঘের কানের লতি পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। আবিরের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য উল্টাপাল্টা আচরণ করতে বাধ্য হয়েছে। মেঘ দ্রুত রেডি হতে গেল। বিছানার উপর ছড়ানো বেশ কয়েকটা ড্রেস। কোনটা পরবে কোনটা না বুঝতেই পারছে না। অনেক ভেবেচিন্তে আব্বুর দেওয়া ড্রেসটা পরল। সাথে ম্যাচিং চুড়ি, কানের দুল পরে নিল। মুখে হালকা মেকআপ করে ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে। চোখে গাঢ় কাজল দিয়েছে। আবিররা ততক্ষণে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মেঘ সাজগোজ শেষ করে ফোন হাতে নিয়ে বসল। বেশ কিছু ছবি তুলল। হঠাৎ বন্যার কথা ভেবে কল করল। মেয়েটার সাথে সেই যে রাগ করছিল, আর কথা হয়নি। কল দিতেই রিসিভ হলো। বন্যা আদুরে গলায় বলল, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার মতো ভালো নেই। কেন? বন্যা নিরাশ কণ্ঠে বলল, কারণ আপনার মতো আমার প্রিয় মানুষ যে আমার কাছে নেই। মেঘ মিষ্টি হেসে বলল, আপনার প্রিয় মানুষ ভালো আছে আর আপনাকেও খুব মিস করছি, চিন্তা করবেন না। মানে? আমার প্রিয় মানুষকে? মেঘ মৃদুস্বরে বলল, আমার প্রিয় মানুষকে? যে আপনাকে নিয়ে বাইকে ঘুরে, শেষ বিকেলে একসঙ্গে ফুচকা খেতে নিয়ে যায়, আপনি নাকি আবার তাকে খাইয়েও দেন, রাত জেগে গল্প করেন, যে কল দিলে আপনার সব রাগ অভিমান মুহূর্তে গায়েব হয়ে যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যাকে পেয়ে আপনি আমার মতো অভাগীকে পুরোপুরি ভুলে গেছেন। আমি আপনার সেই প্রিয় মানুষের কথা বলছি। মেঘ আলগোছে ভ্রু কুচকালো। বন্যার বলা প্রতিটা বাক্য হৃদয় তোলপাড় শুরু করেছে। আবির ভাই মেঘের জীবনের স্পেশাল কেউ। সত্যি কি তাই? যে মেঘ বন্যার সাথে শত রাগ অভিমানের পর 24 ঘন্টা যেতে না যেতেই আবারও মিলে যায়, সে কিনা এতদিন বন্যার সাথে কথা বলেনি। এর কারণ কি শুধুই আবির ভাই? আবিরের ভাবনায় মেঘের সারা বেলা কেটে যায়। আবিরকে দেখার জন্য সবসময় ছটফট করে। এর নাম কি ভালোবাসা? বন্যা নরম স্বরে বলল, ঈদ মোবারক বেবি। তুমি রাগ করলেও আমি তোর উপর রাগ করে থাকতে পারি না। লাস্ট কিছুদিন কতবার কল দিয়েছি তোর সাথে দেখা করার জন্য,
কিন্তু তুই কলই রিসিভ করিসনি। মেঘ বলল, তুই নিজের দরকারে আমার ভাইকে কল দিতে পারিস, তাহলে আমার দরকারে কেন পারলি না? আর আমার বাসাটা কি তুই চিনিস না? এত ভাবনিস কেন? বন্যা মৃদুশ্বাসে জবাব দিল, তোদের বাসায় যেতে আমার কেমন জানি লাগে। মেঘও বিরক্তির স্বরে বলল, তোর কল রিসিভ করতেও আমার কেমন জানি লাগে। হয়েছে? আজকের দিনেও রাগ দেখাবি? আচ্ছা সরি, ঈদ মোবারক। কোথায় উনি? মেঘ না বুঝার ভান করে শুধালো, কে? আবির ভাই। নামাজে। সালাম করেছিস? সালামি দিয়েছে তোকে? এখনও করিনি। আব্বু বড় আব্বুদের করেছি, ওনারা দিয়েছেন। ভাইয়া আর আবির ভাইকে এখনও পাইনি। বন্যা জিজ্ঞেস করলো, মিমরা কেমন আছে? সবাই একসঙ্গে হলে আমাকেও ভিডিও কল দিস। আচ্ছা এখন রাখি, ভাইয়ারা চলে আসবে। মেঘ ফোন রেখে দ্রুত আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে আজ নিজেকে অবাক হয়ে যাচ্ছে। মাথায় ওড়না দিয়ে গুটি গুটি পায়ে দরজার কাছে গেল, অল্প স্বল্প উকি দিচ্ছে। হঠাৎ আবিরের কণ্ঠ শুনে বুকটা কেঁপে উঠল। মেঘ দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আবির বারান্দায় আসা মাত্রই মেঘ রুম থেকে বেরিয়ে সোজা আবিরের সামনে গিয়ে বসে পড়ল। মেঘের এমন কাণ্ডে আবির কিছুটা ভরকে গেছে। সঙ্গে সঙ্গে দুপা পিছিয়ে দাঁড়ালো। মেঘ উপরে তাকিয়ে দুহাতে আবিরের পা স্পর্শ করল। ততক্ষণে আবির নিচু হয়ে মেঘের দু কাঁধে আলতোভাবে হাত রেখে বলল, সালাম করতে হবে না, উঠুন। মেঘ ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে উঠে দাঁড়ালো। আবিরের পরনে মেঘের দেয়া সাদা পাঞ্জাবি। তা দেখে মেঘের ওষ্ঠযুগল আরও বেশি প্রশান্ত হলো। মেঘের কল্পনায় আবির ভাইকে যতটা সুন্দর লেগেছিল, বাস্তবে তার থেকে বহুগুণ বেশি সুন্দর লাগছে। আবিরও নির্বাক চোখে মেঘকে দেখছে। গাঢ় বেগুনি রঙে মেঘকে এত অপরূপ লাগছে, মুগ্ধতায় আবির চোখ সরাতেই পারছে না। মেঘ আবিরের দেয়া জামাটা পরেনি বলে মনের কোণে কিঞ্চিত বিষণ্ণতা ভর করেছে। তবে সব কিছুর ঊর্ধ্বে মেঘের মুখের মিষ্টি হাসি। আবির অকস্মাৎ ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, সালামি লাগবে? মেঘ মুচকি হেসে বলল, আগে দোয়া করবেন, তারপর সালামি দিবেন। আবির মেঘের মাথায় হাত রেখে সুমধুর কণ্ঠে বলল, দোয়া করি জীবনে অনেক বড় হ, সবসময় হাসি খুশিতে থাক। মেঘ নাক সিটকিয়ে বলল, এসব দোয়া তো সবাই করে, আপনি বরং ইউনিক দোয়া করুন। দোয়াও আবার ইউনিক হয়? হ্যাঁ হয়। আবির মাথা থেকে হাত নামিয়ে দুহাতে মেঘের দুগালে আলতোভাবে হাত রাখল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে স্নিগ্ধ শীতল কণ্ঠে বলতে শুরু করলো, আমি দোয়া করি তোর মনের সব ইচ্ছা পূরণ হোক। ছোট থেকে বড়, ইনফ্যাক্ট যেগুলো তুই মনে মনে ভাবিস কিংবা ঘুমের ঘোরে স্বপ্নে বা কল্পনায় দেখিস, সেই সব ইচ্ছে পূরণ হোক। তুই যা চাস, যাকে চাস, ঠিক যেভাবেই চাস সেভাবেই যেন পেয়ে যাস। তোর আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টি হোক, যেই বৃষ্টি তোর মনে জমে থাকা অভিমানগুলোতে ধুয়ে মুছে বিলীন করে দিবে। সেই সঙ্গে আগামী দিনগুলোতেও তোর মন ভালো রাখবে। প্রয়োজনে বৃষ্টির ফোঁটার সাথে সাথে দুইটা হাঁসের বাচ্চাও আসুক, যেগুলো তোকে সারাদিন হাসাবে। মহিলা হাঁসটার নাম হবে মেঘ, পুরুষ হাঁসের নাম যা খুশি রেখে দিস। তারপর ডিম হবে, বাচ্চা দিবে। আরও বলবো? মেঘ ঠোঁট উল্টিয়ে বলল, এটা আপনার ইউনিক দোয়া? তো কী দোয়া চাস বল? থাক, দোয়া করতে হবে না, সালামি দেন। কত লাগবে? 2 টাকা নাকি 5 টাকা? আপনার যত ইচ্ছা দেন, সালামি চাইতে নেই। আবির পকেট থেকে একটা নতুন 500 টাকার বান্ডিল বের করে দিল। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, এত টাকা নিয়ে কি করব? তোর বোধশক্তি হওয়ার পর প্রথমবার সালামি দিচ্ছি, কম কেন দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে তপ্তস্বরে বলল, এত টাকা সালামি নেওয়া ঠিক হবে না। আবির বিড়বিড় করল, সম্পূর্ণ আমিটাই তো তোর। ঠিক বেঠিক দিয়ে কি হবে? প্রথম লাইনটা আস্তে বললেও পরের লাইনটা একটু জোরেই বলল। মেঘ বান্ডিল হাতে নিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু এত টাকা ব্যাগে রাখলে যদি আমি সহ ব্যাগ চোরে নিয়ে যায়? আবির কপট রাগীশ্বরে বলল, টাকা নিলে নিবে, কিন্তু তোকে ছোঁয়ার আগে অনুমতিটা আমার থেকে নিতে হবে, কথাটা মাথায় রাখিস। আবিরের কথা শুনে মেঘ হতভম্ব হয়ে আছে। কাজল টানা চোখে কয়েক মুহূর্ত বিভোর হয়ে তাকিয়ে রইল আবির। অকস্মাৎ চোখ বন্ধ করল, জোরে শ্বাস ছেড়ে মৃদুগামী কণ্ঠে বলল, এভাবে তাকাস না মেঘ, তছনছ হয়ে যাব। মেঘ ঘন ঘন পল্লব ঝাপটালো। আবির আর দাঁড়ালো না, মাথা নিচু করে মুচকি হেসে ঘরে চলে গেল। এদিকে মেঘের অবস্থা কাহিল, জ্ঞান হারাতে হারাতেও হারায়নি। মেঘ রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো।
মেঘের মেঘলা আকাশে আবির যেন রংধনু হয়ে উঠেছে। মন খারাপের মৌসুমি দু একটা কথা বললে মনে তোলপাড় চালায়। আবিরের তীক্ষ্ণ চোখের চাউনি তীব্র অধিকার নিয়ে বলা এক একটা বাক্যে টালমাটাল মেঘ। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে মেঘ মনে মনে বলতে লাগলো, পুরুষ হাঁসটা আবির আর মহিলা হাঁসটা মেঘ হলে কেমন হবে? একদিন তাদের বিয়ে হবে, তাদের সাজানো ছোট্ট একটা সংসার হবে, তারপর তাদের ঘর আলো করে একটা রাজকন্যা না হয় রাজপুত্র আসবে। উফ বলেই মেঘ লজ্জায় দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল। ব্লাসন ছাড়াও গাল দুটো টকটকে লাল দেখাচ্ছে। লজ্জায় অসার মেঘের চিবুক নেমে গলায় ঠেকেছে। মেঘের লাজুক হাসি অচিরেই গায়েব হয়ে গেল। মনে পড়ে গেল সেই রাতে ছাদের ঘটনা। মেঘ মনে মনে ভাবতে লাগলো, আবির ভাইয়ের দেবদাস রূপ দেখেই বোঝা যায় ওনার মনে অবশ্যই কেউ আছে, কিন্তু সে কে? সে কি এখন আবির ভাইয়ের মনের সবটুকু জুড়ে আছে? মালা আপুর সাথেই বা ওনার কী সম্পর্ক? আমার সাথে তো এত খারাপ আচরণ করেন না, তবে মালা আপুর সাথে এমন করেন কেন? তাছাড়া আমি যে বুঝে না বুঝে ওনাকে নিয়ে ভাবছি, এর পরিণতি কি হবে? আবির ভাই আদৌ আমাকে নিয়ে ভাবেন নাকি শুধুই বোনের চোখে দেখেন? কিছুক্ষণ পরেই মেঘ স্বাভাবিক হলো। আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে চুল আঁচড়াচ্ছে। তানভীর পাশের রুমে ঢুকছিল। হঠাৎ মেঘকে দেখে ঠাট্টার স্বরে বলল, এত আয়না দেখিস না বনু, তোর মতো পেতনির রূপে আয়না ভেঙে যাবে। আবির গর্জে উঠল, তবে প্রকাশ করার আগেই মোজাম্মেল খান হুঙ্কার দিলেন, তানভীর, আমার মেয়েকে পেতনি বলার সাহস হলো কি করে? তানভীর দাঁত দিয়ে জিভ কেটে বলল, সরি। তানভীরের কণ্ঠ শুনে আদি মিম সালাম করতে এসেছে। মেঘও গেল সালাম করার জন্য, কিন্তু তানভীর বুঝতে পেরে দৌড়াতে শুরু করে। মিম জোরে ডাকলো, ভাইয়া, তুমি যেখানেই যাও সালামি কিন্তু দিতেই হবে। তানভীর উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বলল, সালামি দিব, কিন্তু একটা শর্তে, তোরা আমাকে সালাম করতে পারবি না। আদি সহসা রাজি হয়ে গেল, বলল, আমার সালামি হলেই হবে। তানভীর একে একে সবাইকে সালামি দিল। মেঘ মুখ ফুলিয়ে দূরে বসে আছে। মিম আদিকে সালামি দিয়ে তানভীর মেঘের কাছে গেল। মেঘের মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে শুধালো, পেতনি বলাতে রাগ করেছিস? আমি তো মজা করেছি। রাগ করিনি আমি। তাহলে? তোমাকে গতকাল একটা কথা বলেছিলাম, তুমি কথাটা ভুলে গেছ, তাই মন খারাপ। কোন কথা? ঘুরতে যাব বলেছিলাম যে। হ্যাঁ যাব তো। খেয়ে যাবি না? মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, সত্যি যাবে? হ্যাঁ, পাশের গ্রামের মেলা বসে ঈদে, সেখানে যাব। আচ্ছা। আবির আর তানভীর ডাইনিংয়ে বসে আছে। মেঘেরা আগেই খেয়ে নিয়েছে। মিম, আদি আর মেঘ একসঙ্গে বসে বন্যাকে ভিডিও কল দিল। ওদিকে বন্যা, হৃদ দুজনেই আছে। বৃষ্টি আপু শুধু হাই হ্যালো বলে চলে গেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে মেঘ তানভীরের দিকে ক্যামেরা ঘোরালো। তানভীর তখন সেন্টু গেঞ্জি পরা। বন্যা তানভীরকে দেখে থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। তানভীর হাত দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করল। বন্যার দিকে এক নজর দেখল। সাদামাটা মেয়েটাও আজ বেশ সাজুগুজু করেছে। তানভীরের দেওয়া জামাটাও পরেছে। তানভীর মুচকি হেসে মৃদুস্বরে বলল, ঈদ মোবারক। বন্যা তাকাচ্ছে না। পাশ থেকে হৃদ বলে উঠল, এটা আপনার ঈদের সাজ? হৃদের কথা শুনে আবির হেসে ফেলল। আবির হতাশ ভঙ্গিতে বলল, বেচারা সেজে কি করবে? হৃদ শুধালো, পাশে কে কথা বলে? মেঘ ক্যামেরাটা আবিরের দিকে ঘুরিয়ে তৎক্ষণাৎ সরিয়ে নিল। স্বাভাবিক কণ্ঠে বলল, কেউ না। না, আমি স্পষ্ট শুনেছি। কে যেন কি বলল। মেঘ পুনরায় বলল, কোথায়? কেউ নেই। আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, জলজন্ত একটা মানুষ বসে আছি, অথচ কি সুন্দর করে বলছে কেউ নেই। মেঘ যে আবিরকে দেখাতে চাচ্ছে না, এটা তার কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আবিরও তেমন কিছু বলল না। কিছুক্ষণ পরেই আবিরের ফোন বাজতে শুরু করলো। মেঘরা তখনও এখানেই উপস্থিত। আবির মেঘের দিকে তাকিয়ে ক্ষীণ হাসল। কল রিসিভ করে মোলায়েম কণ্ঠে বলল, ঈদ মোবারক। ওপাশ থেকে মালা বলল, ঈদ মোবারক। ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ। তোমাদের? খুব ভালো। মামি কোথায়? সাকিবরা কোথায়? ভিডিও কল দাও, তোমাদের দেখি। মালা আদুরে গলায় বলল, এক্ষুনি দিচ্ছি। মেঘ এতক্ষণ মনোযোগ দিয়ে ফোনে কিছু করছিল। আবিরের ফোন আলাপ শুনে ভ্রু কুচকালো। মালা ভিডিও কল দিতেই আবির ফোন হাতে নিয়ে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। উঠোনের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। জানালা দিয়ে স্পষ্ট দেখা যায় মিমরা মেঘের ফোনে ছবি দেখছে।
মেঘ একবার ফোনের দিকে তাকাচ্ছে, একবার আবিরকে দেখছে। আবিরের হাসি দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সেদিন মালার সাথে রেগে রেগে কথা বলছিল দেখে মেঘের বিরক্ত লাগছিল। আবার আজ হাসিমুখ করে বলছে, এতেও রাগ হচ্ছে। মেঘ নিজেই বুঝতে পারছে না কি হচ্ছে। দুপুরের পরপর আবিররা ঘুরতে বেরিয়েছে। তানভীর এক কাজিনের থেকে বাইক এনেছে, সেটাতে মিম আর আদি উঠেছে। মেঘ আবিরের সঙ্গে একই বাইকে উঠেছে। যেতে যেতে মেঘ হঠাৎ ডাকলো, আবির ভাই। আমাকে কেমন লাগছে বললেন না? আপনার দেওয়া জামাটা পরেছি। আবির চাপাস্বরে বলল, ভালো, কিন্তু মালাকে আজ বেশি কিউট লাগছিল। মেঘ কপাল গোটালো, নিজেকে সংযত করে বলল, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। পাঞ্জাবিতেও সুন্দর লাগছিল, এখনও ভালো লাগছে। চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।